দিলীপ ঘোষের বিয়ে হলো, কুণাল রেগে কাই সকাল থেকে বসে রইলেন, নিমন্ত্রণটাই নয়। আপনাদের আজ কিছু মজার কথা বলবো বলে বসেছি, হাসি পাবে শুনে। দিলীপ ঘোষের বিয়ে হলো, সেই বিয়েতে খুব ছোট করে বিয়ে, একদম হিন্দুর শাস্ত্র মেনে, বাংলার যে লোকাচার সংস্কৃতি সেসব মেনে একটা ছোট অনুষ্ঠানের মধ্যে বিয়ে হয়েছে। আর সেই বিয়ে থেকে মুষ্টিমেয় কয়েকজনের আমন্ত্রণ ছিল, তার মধ্যে আমি একজন। না, এটা আমার নিজেকে বড়াই করার জন্য আমি বলছি তা নয়, বলছি এই কারণে যে কাল ওই বিয়ের সময় না সারা দিন ধরে টিভিটা খোলা ছিল, আর মানে কিছুক্ষণ অন্তর অন্তর সেখানে আবির্ভাব হচ্ছিলেন কুণাল ঘোষ, নানা মন্তব্য করছিলেন। আর সেই মন্তব্যগুলো নিয়ে না যাচ্ছে তাই নোংরামও চলছে। আপনাদের আজকে সেগুলোই দেখাবো, সঙ্গে শোনাবো। বন্ধুরা, মানে দিলীপ দা খুব হাসছিলেন তখন, যখন ওই টিভিতে ওগুলো দেখছে উনি খুব হাসছিলেন, আমারও খুব হাসি পাচ্ছিল। মানে দেখুন, আমি এর আগে কুণাল ঘোষকে নিয়ে একটা নয় তিনটে ভিডিও করেছি। প্রথমটা যেটা করেছিলাম সেটা চোর কুণাল দা আনটোল্ড স্টোরি। তাতে আমি বলার চেষ্টা করেছিলাম তাকে কি আদৌ চোর কুণাল বলা যায়। তিনি কোটি কোটি টাকা সারদার থেকে পেয়েছিলেন, কিন্তু পরিশ্রম করে পেয়েছিলেন, এই দাবি আমি করেছিলাম। এরপরে আমি কুণাল ঘোষকে একেবারে মহারাজ, ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছিলাম, কারণ তার যে রাজনৈতিক প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা মহারাজের যে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল তার সঙ্গে তুলনা করা চলে। কুণাল ঘোষের 10টা মাথা নিয়েও করেছিলাম যে তিনি কত কিছু করতে পারেন, লিখতে পারেন, লেখেন, উপন্যাস লেখেন, কবিতা লেখেন, কিন্তু লোককে যে এত হাসাতে পারেন এবং নিজেকে হাস্যকর করে তুলতে পারেন, এটা আমি মানে কালকের আগে এতটা বুঝতে পারিনি। তো আমি এসব নিয়ে যখন মানে অনুষ্ঠানটা করব ভাবছি, সকাল থেকে আলোচনা হচ্ছে, তখন আমার এক সঙ্গী বলছিলেন যে এসব করলে আবার তোমাকে মানহানির মামলা করে দেবে না তো কেউ। তখন আমি বুঝতে পারলাম না কে মানহানির মামলার কথা বলছে, কে করবে। তবে আমি ভাবলাম যে যেই করুক তার তো আগে মানটা থাকা দরকার, তবে তার মানহানি হবে, তবে তিনি মামলা করবেন। এবার দেখুন, আসলে আমি যা বলেছি তাতে কুণাল ঘোষের আজকে গায়ে লাগতে পারে, কারণ গায়ে লাগার মতো কাজ উনি করেছেন। হ্যাঁ, দেখুন, মানে দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে, সারা দিন উনি রঙ্গ রসিকতা করে চলেছেন, নানা রকম কথা বলেছেন, যেটা মানে চিমটি কাটা কথা। আর এসব নিয়ে না আমি একটা ছড়া লিখেছি, সেই মানে আমার কাঁচা হাতের ছড়া, সেটা বলবো, শোনাবো আপনাদের, আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে কেন করলেন এটা। সারাদিন যা হচ্ছিল, সন্ধ্যেবেলা উনি ফেসবুকে লিখলেন, যেহেতু দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করেন রেগুলার, সর্বজন বিদিত, সেখানেই নাকি পরিচয় ইত্যাদি শোনা যাচ্ছে। যেহেতু এবার কুণাল যেটা লিখেছেন, যেহেতু মর্নিং ওয়াকে নিয়মিত যেতেন ইকো পার্কে, যেহেতু ওখানেই পরিচয় থেকে আজ পরিণয়, এবং যেহেতু ওই অপূর্ব ইকো পার্কটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, তাই এই মিলনের পিছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা সত্যি অনস্বীকার্য। ওই ছেলে মেয়েদের মাধ্যমিকের ওই টেক্সট বুকের বিজ্ঞাপন হয় না, ওই বিজ্ঞাপনের মতো করে করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তো এই রাজ্যে সব হয়, সেটা আবার তুলে ধরেছেন। কিন্তু কারো ব্যক্তিগত জীবন নিয়ে এরকম কিছু করা যায় নাকি? আমার মনে আছে একবার কুণাল ঘোষের যে বিভিন্ন রকম দুর্নীতি, তাদের যে অভিযোগ রয়েছে, টাকা পয়সা খাওয়া ইত্যাদি, সুদীপ্ত সেন, সারদা, আর্থিক কেলেঙ্কারি, প্রচুর মানুষের কান্না, এসব নিয়ে ওনার যে অভিযোগ ওনার সঙ্গে রয়েছে, সেসব নিয়ে একবার কেউ একজন ওনার পুত্রকে টেনে এনেছিলেন। আমি নিজে তার তীব্র প্রতিবাদ করেছিলাম। কিন্তু গতকাল উনি যেটা করেছেন সেটার পর না লোকের মনে অনেক প্রশ্ন। আমি করছি না, লোকে বলছেন যে উনি তো সরকারি হাসপাতালে জন্মেছিলেন, সেই হাসপাতালটা কেউ প্রতিষ্ঠা করেছিলেন। উনি যখন জন্মেছিলেন সেই সময়ের সরকারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি, কুণাল ঘোষের জন্মে কি তাদের কোনো ভূমিকা আছে? না, এই প্রশ্নটা করা যায় না। যারা করছেন তাদের বলছি, দেখুন, কুণাল ঘোষের
ব্যক্তিগত বিষয় নিয়ে না প্রশ্ন তোলা সমীচীন নয়। তবে হ্যাঁ, এটা ঘটনা যে আমাদের শিক্ষা দীক্ষা এসবে আমাদের না স্কুল কলেজের অনেক বড় ভূমিকা থাকে। কুণাল ঘোষের একটা সুবিধা আছে, তার জীবনে কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকা নেই। একটা স্কুল টাকি বয়েজ, এই টাকি বয়েজের ভূমিকা আছে, আর কারো কোনো ভূমিকা নেই। আর ব্রিটিশদের ভূমিকা আছে কুণাল ঘোষের জীবনে। লোকে বলছে যে কুণাল ঘোষের জীবনে ব্রিটিশদের ভূমিকা আছে, তার কারণ তিনি জীবনের একটা বেশ কয়েকটা বছর সময় তিনি প্রেসিডেন্সি জেলে কাটিয়েছেন। এই প্রেসিডেন্সি জেলটা ব্রিটিশরা বানিয়েছিল। আর কুণাল ঘোষ কে ফেসবুকের সেকশনে চলে যাবেন, আমি মাঝে মাঝে যাই, যখন মন একটু বিষণ্ণ হয় কুণাল ঘোষের পোস্টের তলায় কমেন্ট করতে চলে যাই। কমেন্ট পড়লে এত মন ভালো হয়ে যায় আপনাদের বিশ্বাস করবেন না। আমি আজকেও পড়েছি এবং সেখান থেকে কিছু কিছু স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আমিও সেটা আপনাদেরকে একবার পড়ে শোনাই। একজন লিখেছেন, যাক অন্তত এই ব্যাপারে অন্তত বামেদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেননি দেখে ভালো লাগলো, কিন্তু আপনার বিয়ের জন্য তো জ্যোতি বসু দায়ী শুনলাম। আরেকজন লিখেছেন, বলছে দিদির সৃষ্টিটা বাম আমলের আলোচিত এবং পরিকল্পিত জায়গায়, তাহলে কি এটা বলা যায় যে দিদির এরম অনেক ভালো ভালো ভূমিকার পেছনে বামেদের ভূমিকা আছে, বা দিদির আজকে দিদি হয়ে ওঠার পেছনেও বামেদের হাত আছে, এটাও কিন্তু বলা যায়, যেহেতু দিদি বাম আমলে বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর একজন তো একদম লোকে লিখছে ইকো পার্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ইকো পার্কটা পশ্চিমবঙ্গ সরকারের। ওখানে মর্নিং ওয়াক করতে গিয়ে যদি কারো প্রেম হয়, সেটা পশ্চিমবঙ্গ সরকার কৃতিত্ব দাবি করতে পারে কিনা জানি না। একজন না খুব খারাপ কথা লিখেছেন, যেহেতু মা ফ্লাইওভারটি মমতা ব্যানার্জির সৃষ্টি, তাই ওখানে যা দুর্ঘটনা ঘটে তার জন্য উনি দায়ী। আপনি এমনটা বলতে চাইলেও আমি আপনার সাথে একমত নই। এই ফেসবুকের বন্ধুটি সত্যি খুব ভালো আমার মতো। আমিও কিন্তু এই যে লোকেগুলো লিখছে, এগুলো আপনাদের শোনাচ্ছি, আমিও কিন্তু একমত নই। আরেকজন এটা খুব বড় লিখেছে, সেখানে লিখেছে এখনকার দিনের কার চরিত্র ঠিক আছে বলুন তো? দিলীপ ঘোষ তো আর তৃণমূলীদের মতো বান্ধবী রাখেনি যার ঘাটের তলা থেকে টাকা উদ্ধার হয়, লিখেছেন। আবার একজন লিখেছেন যে জেল খাটা আসামি কে যেন, এবং দেখুন তার তলায় মুখ্যমন্ত্রীকে সুদীপ্ত আমার মুখোমুখি বসাক সিবিআই। কোন মুখ্যমন্ত্রীর কথা বলছেন? কুণাল ঘোষকে জবাব দিতে তার ফলোয়ার ফ্রেন্ডরাই যথেষ্ট। একজন লিখেছেন দিলীপ ঘোষ বিয়ে করেছেন বলে আপনি সকাল থেকে তার পেছনে পড়ে আছেন, কই আপনার বন্ধু পার্থ চ্যাটার্জি যে বাগান বাড়ি এবং ফ্ল্যাট উপহার দিয়ে ফুর্তি করে গেছেন, সেটার বিরোধিতা করেননি তো কোনোদিন। আর একজন সরাসরি লিখেছে, তুমি তো কাকা জেলে থাকার সময় বলেছিলে মমতা ব্যানার্জি সারদা মামলার সবচেয়ে বড় সুবিধাভোগী, ওকে জেলে ঢোকানো উচিত। তার নিজের বক্তব্যে এখনো অনড় আছো না পাল্টে গেছে? আমি আপনাদের ছবি দেখাচ্ছি। কুণাল ঘোষের দলনেত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে বিয়ের দিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, একটা খুব সুন্দর চিঠি পাঠিয়েছেন, আপনাদের দেখাচ্ছি। সেই সঙ্গে তিনি একটা খুব সুন্দর ফুলের বোকেও উপহার পাঠিয়েছেন দিলীপ ঘোষকে। দিলীপ দা তাতে খুশি। এরপরে কুণাল ঘোষের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন, তাতেও তিনি দিলীপ ঘোষের সুখী জীবনের কামনা করেছেন, সেই সঙ্গে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন, দিলীপ ঘোষের স্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন। তো দলনেত্রী এবং সেনাপতি যখন এই ধরনের ভালো সৌজন্য দেখাচ্ছেন, তখন কুণাল ঘোষ কি বলছেন? কুণাল ঘোষ বলছেন বেশ কটাক্ষ সুরে যে নতুন স্ত্রী যেন দিলীপ ঘোষের মুখে রোজ সকালে একটু করে মধু দিয়ে দেয়, মানে তাহলে মিষ্টি কথা বলবে। দেখুন, বাংলা দিলীপ ঘোষকে যা চেনে, আমিও যতটুকু চিনি, তাতে না দিলীপ ঘোষের মুখে মধু দিয়ে কোনো কাজ হবে না। এবং পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, তাতে আমি বলবো কুণাল ঘোষ বরং প্রতিদিন নিজের কানে একটু মধু দিন এবং দলের সব নেতাদের বলুন দু কানে মধু দিতে 2 ফোঁটা করে। কারণ যে পাহাড় প্রমাণ দুর্নীতি আপনারা করেছেন এবং সম্প্রতি চাকরি নিয়ে যে ছেলে খেলা হয়েছে,
তারপরে না রাজ্যের মানুষ দিনরাত কুকথা বলছে, কানে মধু দিন, সেই কুকথা যেন মিষ্টি হয়ে ঢোকে। এবার হ্যাঁ, কবিতাটা একবার শোনাই আপনাদের, যে ছড়া আর কি, ছড়া আমি এটা লেখার চেষ্টা করেছি, এটা ছড়াই। সেটা হচ্ছে, দিলীপ ঘোষের বিয়ে হলো, কুণাল রেগে কাই। দিলীপ ঘোষের বিয়ে হলো, কুণাল রেগে কাই। সকাল থেকে বসে রইলেন, নিমন্ত্রণটাই নয়। দমবার নন কুণাল, দমবার নন, দমবার নন ফেসবুকে তাই এলেন আর গেলেন। ভোজবাড়ির কার্ড আসেনি, ফুটেজ শুধু খেলেন। এই ছড়া ভালো লাগুক বা না লাগুক, এই প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিন, আর খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা মজায় থাকুন।